সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা একজন মেন্টর এবং একজন মেন্টিকে আমন্ত্রণ করে থাকি, যেখানে মেন্টি তার মেন্টর সম্পর্কে দিয়ে থাকে নানা জানা অজানা তথ্য। পাশাপাশি শিক্ষা কিংবা কর্মজীবনে একজন মেন্টি তার মেন্টরের প্রতি কতটুকু দায়িত্ব কিংবা কর্তব্য পালন করতে পারে এবং তাদের পারস্পরিক সম্পর্কে বা কীরকম, তারা যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি হরমোনের চিকিৎসা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এম এ হালিম খান, যিনি সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজ আপনার মেন্টর, একজন মেন্টর মানে দিক নির্দেশক, পথ পরিদর্শক এবং একজন শিক্ষক, চিকিৎসক। তো এত গুণে গুণান্বিত একজন ব্যক্তি আমাদের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যার, তিনি আজ আপনার মেন্টর। মেন্টর হিসেবে আপনার জীবনে স্যারের অবদান কতটুকু এবং বিশেষ কি কি ধরনের গুণাবলী স্যারের রয়েছে, স্যারের সম্পর্কে জানবো একটু আপনার কাছে। স্যার আসলে আমার জীবনকে যেভাবে আমি প্রভাবিত হয়েছি স্যারের দ্বারা, প্রথমে স্যারের আন্ডারে আমি অনারারি ট্রেনিং করার জন্য প্রথম স্যারের সাথে দেখা করি। স্যারের সাথে আমার পরিচয় ছিল না আগে, তো দেখা করার পরে স্যার আমাকে এত কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছেন যে প্রথম কিন্তু একজন ডাক্তার গেলেই যে আমরা তাকে খুব প্রায়োরিটি দিয়ে যে সময় দিয়ে যে অ্যাকসেপ্ট করি তা না। উনি আমার কথাগুলো শুনলেন যে আমি স্যারের আন্ডারে ট্রেনিং করতে চাই। স্যার আমার কথাগুলো মন দিয়ে শুনলেন এবং তার আন্ডারে ট্রেনিং করার জন্য তিনি লিখে দিলেন এবং আমি স্যারের আন্ডারে কিন্তু অনারারি ট্রেনিং শুরু করি। আমি ওটা না বুঝেই কিন্তু এই এন্ডোক্রাইনোলজিতে ট্রেনিং করা শুরু করি। আমি শুনেছি যে স্যার খুব ভালো মানুষ, স্যারের কাছে গেলে কোথাও যদি কারো অনারারি ট্রেনিংয়ের সুযোগ না পায় কেউ, স্যারের কাছে গেলে স্যার সুযোগ করে দেন। তো আমি সেই সুবিধা পাওয়ার জন্য আসলে বেসিক্যালি স্যারের কাছে গিয়েছিলাম এবং স্যার আমাকে লিখে দিলেন যে যাও, তোমাকে অ্যালাউ করে দিলাম। তারপর আমি স্যারের আন্ডারে অনারারি ট্রেনিং শুরু করি এবং অনারারি ট্রেনিং শুরু করেছি এই জন্যে যে তখন 6 মাস এন্ডোক্রাইনের ট্রেনিংও কিন্তু মেডিসিনে কাউন্ট হয়, এই টাইপের একটা ছিল। তো আমি স্যারের আন্ডারে ট্রেনিং করেছি। করার সময় মনে হয়েছে যে আমি যেভাবেই হোক ভুল করে হলেও যদি এখানে এসে থাকি তাহলে আমি আসলে সঠিক জায়গায় স্রষ্টা আমাকে নিয়ে এসেছেন। এর মধ্যে আমি পড়াশোনা করি এবং আমার অনেকগুলো সাবজেক্টে এফসিপিএস পার্ট 1 বা এমডি পার্ট 1 হয়েছে। আমি এফসিপিএস পার্ট 1 করেছি গ্যাস্ট্রোএন্টারোলজিতে, এফসিপিএস পার্ট 1 করেছি মেডিসিনে, এমডি ইন্টারনাল মেডিসিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এরকম অনেকগুলো সাবজেক্টে আমার পার্ট 1 করা। কিন্তু আমি এন্ডোক্রাইনে কিভাবে আসব, কারণ আমার তো অন্য সাবজেক্টের সব পার্ট 1 করা। তারপর একটা সুযোগ হলো এবং আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি প্রোগ্রাম শুরু হলো। রেসিডেন্সি প্রোগ্রাম শুরু হলে আমি কি করলাম, অ্যাপ্লিকেশন করে আগের যে এমডি ছিল সেই এমডিটাকে বাদ দিতে হয়। তো আমি এন্ডোক্রাইনোলজিতে কেরিয়ার করার জন্য এবং স্যারের মেন্টি হওয়ার জন্য, স্যারের শিষ্য হবার জন্য আমি আমার সকল সাবজেক্টের যে পোস্ট গ্রাজুয়েশনের পার্ট 1কে আমি অ্যাপ্লিকেশন করে বাদ দিয়ে তারপরে আমি স্যারের আন্ডারে ঢুকলাম আর কি। স্যার, আবেগ আপ্লুত হয়ে গিয়েছে, মানে এত এত স্মৃতি আসলে আমাদের জীবনে একজন শিক্ষককে ঘিরে, একজন মেন্টরকে ঘিরে। হয়তোবা আমাদের জীবনের পথ চলায় স্যারেদের এত অবদান, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে তো জীবনের পথ চলাগুলো। স্যার, একটু জানবো। তারপরে তো গল্পটা এরকমই। স্যার আসলে যেটা ছিলেন, স্যার আমাদের সবাইকে খুব স্নেহ করতেন, কিন্তু একাডেমিক জায়গাগুলোতে কখনো স্যাক্রিফাইস করতেন না এবং এটাই বলতেন যে আমার ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি নিলে এটাই দেশের সর্বোচ্চ ডিগ্রি এবং তোমাদেরকে একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমাদের স্কিল ডেভেলপ করার পরেই তোমরা সার্টিফিকেট পাবে। এবং এমনও হয়েছে আমাদের ডিপার্টমেন্টে স্যার অনেক ভালোবাসতেন অনেক স্টুডেন্টদেরকে, কিন্তু স্যার পাশ করার নাই। অনেক ভালোবাসতেন, অনেক প্রিয় মেন্টি ছিল।
কিন্তু স্যার পাশ করে না, আমাদের চোখের সামনে দিয়ে স্যার ফেল করিয়ে দিয়েছে। অর্থাৎ স্যারের একটা জায়গায় যে জাজমেন্ট ছিল যে একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর হতে হলে তাকে কি পরিমাণ জানা থাকতে হবে, এই জাজমেন্টটা স্যারের ছিল। এবং স্যার যারা সেই জাজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে তারাই শুধু এখান থেকে ডিগ্রি নিয়ে যেতে পেরেছে। 5 বছরে আমি বলবো যে আমরা সবসময় কাজের মধ্যেই ছিলাম, সবসময় স্যার ইনভলভ রাখতেন। এবং বাবা মা তার ছেলে মেয়েদেরকে যেমন পড়াশোনা ছাড়া দেখলে অনেক সময় ঝাড়ি দিয়ে থাকে, স্যারও এরকম যে আমাদেরকে কোনো একটা জায়গায় বসে আমরা আড্ডা দিচ্ছি, এটা দেখলেই কিন্তু স্যার একটা ঝাড়ি দিতেন যে তোরা এখানে কি করতেছিস, ওইখানে যা, ওইখানে রোগী দেখ, এটা কর ওইটা কর। এভাবেই কিন্তু স্যার 5টা বছর আমাদেরকে এইভাবে শাসনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এডুকেশন দিয়েছেন। সাথে অন্য টিচাররা তো অবশ্যই ছিলেন, সবারই কন্ট্রিবিউশন আছে একটা ডিপার্টমেন্টে। এবং আমি স্যারকে যখন আমার থিসিসটাকে একজনকে উৎসর্গ করতে হয়, আমি কিন্তু একটা কবিতা লিখেছিলাম এবং এই কবিতায় আমি লিখেছিলাম যে স্যারের নাম লিখেছে ফরিদউদ্দিন স্যার, সূর্যের মতো আলো যার, বৃক্ষের মতো ছায়া। ঠিক আছে, এটা লিখে কিন্তু স্যারকে আমি আমার থিসিসটাকে স্যারকে ডেডিকেট করছিলাম। তো আসলে একটা বইও কিন্তু আমাকে ডেডিকেটেড করা, আমার বইও আছে, আমি বই লেখালেখি করি, আপনারা হয়তো দেখেছেন, মিডিয়াতে যাই, কথা বলি। তো স্যারকে আমার জীবনের, আমি মনে করি যে আমার জীবনের গতিবিধিটাকে স্যার পুরো চেঞ্জ করে দিয়েছেন আমি বলবো। এটাই হয়তো বা একজন মেন্টরের ভূমিকা, মেন্টর জীবনে এত সুন্দর চমৎকারভাবে আপনার ব্যাপারে বলছিল যে আপনি আসলে একজন আইডল, আমাদের একজন শিক্ষক, একজন গুরু এবং একজন পিতা। উনি এত, মানে আপনার কথা বলতে গিয়ে স্যার একদম আবেগ আপ্লুত হয়ে গেল। এটা আমাদের স্যার অনেক বড় প্রাপ্তি কিন্তু একজন মেন্টর হিসেবে আপনার জন্য, যে এখনও আপনার কথা যখন আপনার মেন্টি আলোচনা করছে একটি বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে, তখনও আবেগ আপ্লুত তিনি। স্যার আপনার তো তিনি মেন্টি, কিন্তু আপনার তো অসংখ্য মেন্টি। আপনি একজন শিক্ষক, একজন চিকিৎসক, এই পুরো ক্যারিয়ারে এত বছরের দীর্ঘ জীবনে অসংখ্য মেন্টি আপনার সান্নিধ্যে ছিল এবং তারা এখন হয়তো বা বাংলাদেশকে লিড করছে একজন চিকিৎসক হিসেবে। একজন মেন্টির জীবনে কী কী গুণাবলী থাকা প্রয়োজন যা তাকে তার সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, এবং কি বিশেষ গুণের কারণে তিনি আজ আপনার মেন্টি? ধন্যবাদ আপনাকে। যে আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা বঙ্গবন্ধুতে বা আগের IPGM এর কোনো এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট ছিল না। আগে এন্ডো বলতে আমরা বার্ডেমকে বুঝতাম, যে ডায়াবেটিস এবং হরমোন, এছাড়া আর কিছু ছিল না। আমি তদানীন্তন পিজি হাসপাতালে 95-এ আসি, এসে আস্তে আস্তে চেষ্টা করি যে আউটডোরে রুগী দেখা, ইনডোর। তা আউটডোর থেকে একসময় আমাদের একটা ইউনিটের পর ডিপার্টমেন্ট, এইভাবে হয়। 2006-এ আমরা একাডেমি শুরু করি এমডি এন্ডোক্রাইনোলজি। প্রথমে ছিল বার্ডেমে এমডি এন্ডোক্রাইনোলজি, আমরা বার্ডেম থেকে এমডি এন্ডোক্রাইনোলজি করা আমার, এবং আমার মতো সিনিয়র যারা সবাই বার্ডেম থেকে এমডি এন্ডোক্রাইনোলজি করা। তো 2006-এ আমরা শুরু করলাম এমডি এন্ডোক্রাইনোলজি, এবং আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন যে এই পর্যন্ত মোর দেন 100 এমডি এখন সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে, এটা আমাদের স্টুডেন্ট। এবং এরা সবাই যেরকম বলল, এরা তো আমার ছেলে মেয়ের মতো। মানে স্যার আমরা আসলে আপনার মতো চিকিৎসক পেয়েছি, আপনার মতো শিক্ষকের সান্নিধ্যে এত স্টুডেন্ট যারা যখন আসতো, আমি আমার ছেলে মেয়ের মতোই ওদেরকে দেখতাম। এবং আমার সৌভাগ্য যে এখন সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে আমার ছাত্ররাই লিড দিচ্ছে। যেমন ও তো নিজেই বসলো, বললো যে আসছিল ট্রেনি হিসাবে শিখতে, এবং আলহামদুলিল্লাহ এখন সে ট্রেনি থেকে ট্রেইনার হয়ে গেছে। আসলো শিখতে, সেখান থেকে সে পাস করলো যে অমুক জায়গায় যাও। স্যার যেরকম এখানে আউটডোর চালাইছিলেন, যে কেন ও, মানে স্যার যেভাবে বঙ্গবন্ধুতে এই জিনিস গড়ছেন, আলহামদুলিল্লাহ সুরাওয়ার্দীতে যেও কিন্তু আমার আর 10টার মতো ও সুরাওয়ার্দীতে প্রথমে যে আউটডোর চালু করে, তারপর ইনডোর হয়,
এক সময় মানে এই যে SHB-র মাধ্যমে আমরা গভর্নমেন্টকে প্রেশার মানে বুঝাইয়া সব মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট দরকার, ওইভাবে সোহরাওয়ার্দীতেও কিন্তু ডিপার্টমেন্ট হয় এবং সেই ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ সে তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তা আসলো ট্রেনি, আমি আমার জীবদ্দশায় দেখছি আমার ছেলেরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এটি তো আমার সৌভাগ্য। এবং ও যা বলে মনে প্রাণে বিশ্বাস করে, ওর কবিতায়, ওর বলায়, ওর ভাষায়, বইকে ডেডিকেট করা। এবং এখনও যদিও সে সোহরাওয়ার্দীতে, কিন্তু আত্মা তার বঙ্গবন্ধুতে। স্যারের সাথে এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোহরাওয়ার্দীর হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে স্যার, যে স্যার এখনও তাকে ওই গুরু শিষ্য পরম্পরা যেটা ও বলে, সেই গুরু শিষ্য পরম্পরার ভিতরেই সে আটকে আছে, তার প্রতিটা কাজ কাম সব কিছু। এবং সোহরাওয়ার্দীতে যে পরিমাণ আউটডোরে রোগী হয় আলহামদুলিল্লাহ, 20,000, 40,000, 50,000, এখন লাখের কাছে। তা আমার ছাত্র আউটডোরে এখন যে মানে একটা মেডিকেল কলেজের আউটডোর থেকে 1 লক্ষ লোককে সার্ভিস দিচ্ছে, এটা আমার জন্য কত বড় পাওনা এবং কত বড় সৌভাগ্যের যে আমার মাধ্যমে আমার ছাত্ররা এখন সারা দেশকে সার্ভিস দিচ্ছে এবং তাদের প্রাণটা ওইখানেই লেগে আছে। যে স্যার যেভাবে বলবেন আমরা সব ওইভাবেই মেডিকেল কলেজগুলিকে গড়ব। কারণ এই ডায়াবেটিস বলেন, থাইরয়েড বলেন, এগুলি সারা জীবনের রোগ, আজীবনের রোগ। সেটা ওই স্যাটেলাইট দেওয়া বা ক্যাম্প দেওয়া এগুলি দেওয়া হয় না। এটার জন্য চাই ইনস্টিটিউশন, যেখানে গেলে একটা লোক সব সার্ভিস পাবে। একটা লোক ডায়াবেটিস, তার সাথে তার কিডনির সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, পায়ের সমস্যা, সে কোথায় গেলে পাবে? মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে ও তার পার্টটা দেখে দিল, বাকি যে পার্টগুলি আছে আলহামদুলিল্লাহ আমাদের সব মেডিকেল কলেজগুলিতে ওই পার্টগুলো আছে। একটা লোকে যদি কম্প্রিহেন্সিভ সামগ্রিক আমরা সেবা দিতে চাই, সেটা হইতে হবে মানে ইনস্টিটিউশন বা মেডিকেল কলেজ ভিত্তিক, যার মাধ্যমে ওই লোকটা সব সেবাই পাবে। উনি যদি চোখের জন্য এক জায়গায়, হার্টের জন্য এক জায়গায়, পায়ের জন্য এক জায়গায়, কিডনির জন্য এক জায়গায় এভাবে দৌড়ে, তো ওই লোকটা জীবনে আর কাজ করার সময় কোথায় থাকলো? একদমই তাই। ও হলো মনে প্রাণে গুরু শিষ্য পরম্পরা। একদম তাই, গুরু শিষ্য পরম্পরা। এবং গুরু সান্নিধ্য ছাড়া শিষ্য কখনোই উন্নতি অর্জন করতে পারে না, উন্নত হতে পারে না। স্যার কি চমৎকারভাবে আজকে আমরা মেন্টর মেন্টির গল্পগুলো শুনছিলাম, কি আবেগ আপ্লুত হয়ে গেছেন দুজনে। হয়তো বা সম্পর্কগুলো এমন না হলে কখনো উন্নতি করা যায় না লাইফে। আমরা অনেক কিছু তথ্য জানলাম, আরও অনেক কিছু জানার আছে। আমরা হরমোন রোগ সম্পর্কে জানবো, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানবো, কিন্তু স্যার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা আজ কথা বলবো হরমোনের নানা ধরনের চিকিৎসা এবং চিকিৎসার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে। আপনারা তো এন্ডোক্রাইনোলজিস্ট, প্রতিদিন অসংখ্য রোগী আপনাদের সান্নিধ্যে আসে এবং আজকের এই আয়োজনের সবচাইতে আমার কাছে যেটা মনে হয় মানে সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, যে আপনারা দুজনেই একজন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং একজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান এবং এন্ডোক্রাইনোলজির প্রতিষ্ঠাতা। তো স্যার, এন্ডোক্রাইনোলজি নিয়ে এত দীর্ঘ পরিসরে কাজ করছেন, একটু জানতে চাই এন্ডোক্রাইনোলজি সম্পর্কে আমাদের অনেকের অভিজ্ঞতা নেই। এতে মানে তো হরমোন রোগ বিশেষজ্ঞ আপনারা, হরমোন রোগ বলতে আমরা কি বুঝি এবং হরমোন রোগ আসলে কি কি ধরনের রয়েছে? হ্যাঁ, প্রথমত যে হরমোন জিনিসটা আসলে কি? হরমোন হলো আমরা বলি প্রাণরস। আমাদের শরীরে বিভিন্ন রকম গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো থেকে এই রসটা নিঃসৃত হয়ে রক্তের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশে গিয়ে কাছাকাছি অথবা শরীরের দূরের কোনো অর্গ্যানগুলোতে প্রয়োজন অনুসারে কাজ করে এবং আমাদের যে শরীরের যে বিভিন্ন কার্যক্রম আছে সেটা করে থাকে। তো হরমোন জিনিসটা আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে কিন্তু হরমোনের প্রভাব রয়েছে। মানুষের যে জন্ম হয়, যেমন স্পার্ম এবং ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণু, সেগুলো কিন্তু হরমোনের প্রভাবে তৈরি হয় এবং মিলিত হয় হরমোনের প্রভাবে, এবং মায়ের জরায়ুতে যে প্রতিস্থাপিত হয় সেটিও কিন্তু হরমোনের প্রভাবে, এবং মায়ের জরায়ুতে যে একটা শিশু আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে সেটিও কিন্তু হরমোনের প্রভাবে। ওই সময় যদি হরমোনের কোনো তারতম্য হয় তাহলে যে ভ্রূণের কিন্তু নানাবিধ জটিল সমস্যা হতে পারে। একটা শিশু যখন পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হবে
আপনারা জানেন যে অক্সিটোসিন নামক হরমোন জরায়ুর উপরিভাগকে সংকুচিত করবে এবং নিচের ভাগকে প্রসারিত করবে, এবং এই অক্সিটোসিন নামক হরমোনের প্রভাবে একজন মানব শিশু পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে তার শৈশব, কৈশোর, বয়ঃসন্ধিকাল, যৌবনকাল সব জায়গায় কিন্তু হরমোনের প্রভাব রয়েছে। কৈশোরকালে যে হরমোনগুলো তাকে প্রভাবিত করার কথা, বয়ঃসন্ধিকাল আসার কথা, এই হরমোনগুলোর যদি তারতম্য দেখা দেয়, যদি বেশি হয়ে যায় তাহলে আগে বয়ঃসন্ধিকাল চলে আসবে, যদি কমে যায় তাহলে দেখা যাবে যে সময়ে তার বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার কথা সেই সময়ে শুরু হচ্ছে না। মানুষের যে যৌবনকাল পুরাপুরি কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, এবং যৌবনকালের ছেলেদের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরন হরমোন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন, এগুলোর যদি তারতম্য হয় তাহলে আমাদের কিন্তু নানাবিধ যৌবনের নানাবিধ সমস্যা দেখা দেয়, এমনকি ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে। মানুষ যেদিন মৃত্যুবরণ করে তখন আসলে ঘটনাটা কি ঘটে, যেমন কেউ হার্ট অ্যাটাক করলো, সে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল, তখন এই যে বডি অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, কিন্তু তখন হরমোনগুলো আসলে কি করে এই মানুষটাকে শক থেকে, পেশেন্টটা যখন শকে চলে যায়, এই শক থেকে রিভার্স করার জন্য হরমোনগুলো কাজ করে থাকে। কর্টিসল, অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, এই হরমোনগুলো তাকে বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা করে। যদি হরমোনগুলো ফেল করে তখনই কিন্তু এই লোকটা মারা যায়। তাহলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে কিন্তু এই হরমোনের প্রভাব রয়েছে। তো আপনি যেটা বললেন হরমোনজনিত রোগ অনেক আছে, কমনলি যেটা আমরা বলি ডায়াবেটিস। আমরা জানি যদি ইনসুলিন কম তৈরি হয় অথবা ঠিকই তৈরি হয়, কিন্তু কোষের মধ্যে যদি কাজ না করতে পারে তারা আমাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন আছে যেটা থাইরয়েড হরমোন। এই থাইরয়েডের মধ্যে কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে, হরমোন বেড়ে যেতে পারে, হরমোন কমে যেতে পারে, থাইরয়েডের নডিউল হতে পারে, থাইরয়েডে ক্যান্সার হতে পারে, ক্ষণস্থায়ী প্রদাহ হতে পারে। এই টাইপের নানাবিধ সমস্যা কিন্তু থাইরয়েডের মধ্যে হতে পারে। এছাড়া আমাদের শরীরে আরেকটা ছোট্ট জায়গা আছে, সেটা হলো অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি থেকেও কিন্তু বিভিন্ন হরমোন নিঃসৃত হয়, এবং অ্যাড্রেনাল গ্রন্থির হরমোনগুলো আমাদের শরীরে রক্তচাপ থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। প্যারাথাইরয়েড নামে একটা গ্রন্থি আছে আমাদের গলায় থাকে থাইরয়েড গ্রন্থির মাঝে। এই প্যারাথাইরয়েড গ্রন্থি কিন্তু আমাদের শরীরে যে ক্যালসিয়াম সেটাকে মেটাবলিজম করে এবং সেটাকে নর্মাল রাখার চেষ্টা করে। এরকমভাবে আমাদের শরীরে আসলে অনেকগুলো হরমোন আছে, হরমোনের নাম বলে শেষ করা যাবে না, কাজেরও কোনো শেষ নেই। হরমোনের নানা রকম জটিলতা। জি জি। তো স্যার, এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হরমোন রোগগুলোর ব্যাপকতা কি রকম? হ্যাঁ, ব্যাপকতা আসলে তো সবগুলোর একরকম নয়, তো আলাদা আলাদা করে বলতে গেলে ডায়াবেটিস তো এখন মোটামুটি ঘরে ঘরেই হয়ে গেছে, এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আগামী 30 বা 40 বছর পরে আর বলতে হবে না যে অমুকের ঘরে ডায়াবেটিস নাই, হয়তো এটাই হবে অবস্থাটা। থাইরয়েডের যে ব্যাপকতা কিন্তু ডায়াবেটিসের চেয়েও আরও বেশি, প্রায় দ্বিগুণ বলা যেতে পারে, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। একদমই, এটা নিয়ে আমরা কনসার্ন না, কিংবা আমরা ওরকম ভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি নাই। তো থাইরয়েড নিয়ে হয়তো স্যারও কথা বলবেন। স্যার বাংলাদেশের থাইরয়েডের একেবারে একজন পথিকৃৎ এবং পায়োনিয়ার। স্যার হয়তো থাইরয়েড নিয়ে কথা বলবেন। অন্যান্য হরমোন যে ডিজিজগুলো বললাম, আসলে কি যে মানুষ যখন একজন চিকিৎসকের কাছে আসে, স্ক্রিনিং হতে হতে কিছুই পাওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত হয়তো দেখা যায় হরমোনের সমস্যা। এই সমস্যাটা খুব জটিল সমস্যা যে তা না, কিন্তু এতদিন আনডায়াগনোজ ছিল, উনি অনেক সাফার করেছেন। এই বিষয়টা ধরেই আমি স্যারের কাছে যেতে চাই। স্যার, সারা দেশে এত ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, এটা যেমন একদম আমরা জেনে গিয়েছি যে এটি একদম মহামারীর মতো ছড়িয়ে গিয়েছে, কিন্তু থাইরয়েড কিংবা হরমোন সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা এত বেশি জানি না, কিংবা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারছি না। আমাদের আসলে অপারগতা কোথায়, এবং বাংলাদেশ চিকিৎসা পদ্ধতিতে কতটুকু উন্নত, কেন আমরা আস্থা অর্জন করতে পারছি না, উন্নত চিকিৎসার জন্য চলে যাচ্ছি দেশের বাইরে? কারণ এই হরমোনটা হচ্ছে একটা কেমিক্যাল, এটা যখন রোগ হয় এর বহিঃপ্রকাশ বিভিন্নভাবে যায়। যেমন হার্ট বললে আমরা বুঝি যে হার্টের জন্য হচ্ছে, কিন্তু থাইরয়েডের জন্য, যে থাইরয়েডের কোনো রোগী চোখ বড়, চোখের কাছে যায়, মোটা হয়ে যাচ্ছি, সে পা ফুলে যাচ্ছে, কিডনির কাছে যায়, বাচ্চা কাচ্চা হচ্ছে না এই জন্য সে গাইনির কাছে যায়, গলা ফুলে গেছে ইএনটি মনে করে সে ইএনটির কাছে যায়। তাহলে থাইরয়েডের রোগের কিন্তু চিকিৎসা হচ্ছে না তা না, কিন্তু এটাকে আমরা ওই অর্গান ধরে যে কোথায় ধরছে এটা ধরে চিকিৎসা নিচ্ছি। ওইখানে গেলে উনি হয়তো তখন বলছেন যে না, আপনার তো রোগ হলো হরমোনের, থাইরয়েডের,
হরমোন বিশেষজ্ঞের কাছে যান। তাহলে সাধারণ মানুষের তো এটা জানার কথা না। এই জন্য এই জিনিসগুলা হাইডেন হয়ে রয়েছে, যে হরমোনের রোগ, থাইরয়েডের রোগ সে যাচ্ছে আইয়ের কাছে, হরমোনের রোগ, থাইরয়েড হরমোনের রোগ সে যাচ্ছে ইএনটির কাছে, থাইরয়েড হরমোনের রোগ সে যাচ্ছে পা ফুলে গেছে, শরীর ফুলে গেছে, কিডনির কাছে। থাইরয়েড হরমোনের আমার বাচ্চাটা তো মানে বাড়তেছে না, বাচ্চা উশৃঙ্খল অস্থির হয়, সে যাচ্ছে হয়তো পেডিয়াট্রিক্সের কাছে অথবা সাইকিয়াট্রিস্টের কাছে। বাচ্চা হচ্ছে না ওই থাইরয়েডের জন্যই, হরমোনের জন্য, উনি যাচ্ছেন গাইনির কাছে। তো এই জিনিসগুলি ডাইলুট হইতে হইতে বিভিন্ন জায়গায় চলে গেছে। এটা যে মূল হরমোনের থাইরয়েডের রোগ, এটা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা। এবং শুনলে আশ্চর্য হবেন যে এইবারই প্রথম এসএডবির মাধ্যমে বাংলাদেশ হরমোন ডে পালিত হলো। এই এত বছর পর বাংলাদেশ, মানে পাকিস্তান আমল বাদই দিলাম, বাংলাদেশের এই 53 বছর পর এইবারই প্রথম এসএডবির মাধ্যমে, যেটা হচ্ছে ভয়েস অফ এন্ডোক্রাইনোলজিস্ট, বাংলাদেশের এন্ডোক্রাইনোলজিস্টদের ফোরাম, এটা সব বিশেষজ্ঞ, হরমোন বিশেষজ্ঞদের ফোরাম, এদের মাধ্যমে এবারই আমরা প্রথম বাংলাদেশ হরমোন ডে পালন করলাম, যেটা ইউরোপের মতো দেশ এই 2 বছর আগে শুরু করছে। কেন শুরু করছে? যে ইউরোপের মতো দেশ ও হরমোন শিখাচ্ছে মানুষকে, ওরা এন্ডো না বলে এখন হরমোন বলছে, যাতে সাধারণ মানুষ বুঝে যে এটা হরমোনের রোগ, হরমোন বিশেষজ্ঞের কাছে যান। তো ইউরোপের যদি এই অবস্থা হয়, তো আমাদের অবস্থা তো বুঝতেই পারছেন। এবং খোদ ইউরোপেই বলা হয় যে 50% রোগীরা জানেই না যে তার হরমোনের রোগ আছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট ধরি আমরা, যে বাংলাদেশের হরমোনের রোগ যদি আমরা বলি, 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস, কিন্তু এটাকে আমরা ডায়াবেটিস হিসেবেই কিন্তু চিনে ফেলছি। 2 নম্বর হলো থাইরয়েড, থাইরয়েডের তো বললাম কত ধরনের মানে ফর্ম। 3 নম্বর হচ্ছে এখন আমাদের পলিসিস্টিক ওভারি। অনেক ইয়ং মেয়েদের দেখবেন মোটা হয়ে যাচ্ছে, মুখে মানে অবাঞ্ছিত লোম হচ্ছে, মাসিক ঠিক হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, এইগুলি। তো এটা এরপরে হচ্ছে আমাদের নতুন যে বিভীষিকা, সেটা হচ্ছে অবেসিটি, আমরা মোটা হয়ে যাচ্ছি। আমাদের গবেষণায় যে আমাদের স্কুলের বাচ্চারা যেখানে আগে 5% ছিল না, সেটা এখন 20% হয়ে গেছে। হাই স্কুলে যান, দেখবেন যে 30% বাচ্চারা। আর ইংলিশ মিডিয়াম স্কুল, সেদিন আমি সেরাদের সেরা ইংলিশ মিডিয়ামে প্রাইজ ডিস্ট্রিবিউশনে গেলাম, সেখানে আমি দেখলাম যেগুলি প্রাইজ পাইছে এর 70%ই হচ্ছে অবেস। একটা বাচ্চা তো এত মোটা যে ওকে দরে 2 জন স্টেজে তুলতেছেন, কিন্তু সে সেরাদের ভিতরে একজন। তো এই যে সে একদিকে আগাচ্ছে কিন্তু অন্যদিকে পিছাচ্ছে, এরাই তো আমাদের ভবিষ্যৎ। কিন্তু ও জানেই না যে কি জন্য সে মোটা হচ্ছে, কেন এগুলি হচ্ছে। একটা বাচ্চা মোটা হওয়া মানে কি, ও মোটা হলো, 2 দিন পর তার ডায়াবেটিস, তাকে ধরবে ব্লাড প্রেশারে, তার কোলেস্টেরলের ঝামেলা, এই সব মিলে সে যখন অ্যাক্টিভ লাইফে যাবে চাকরিতে, তখন দেখা যাবে যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এখনই আমাদের প্রয়োজন এগুলি থেকে। এটার যদি আমরা ম্যাগনিটিউড বলি, যে এটা কীরকম বিভীষিকা, যে ডায়াবেটিস, সুগার বেশি লোকের বাংলাদেশের মানে পরিমাণ হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটি লোকের সুগার বেশি, ডায়াবেটিস না, কিন্তু ডায়াবেটিস হচ্ছে প্রায় 1.5 থেকে 2 কোটি, বাকি হচ্ছে সুগার বেশি ধরে ধরে, যে ডায়াবেটিসে ধরে ধরে। এরকম যদি 3 থেকে 4 কোটি লোকের সুগার বেশি হয়, থাইরয়েড 3 থেকে 5 কোটি লোকের হয়, এবং আমাদের অবেসিটি, আমাদের পলিসিস্টিক ওভারি, এগুলি সব মিলে 8 থেকে 10 কোটি লোকের যদি হরমোনের এই সমস্যা হয়, তা আমরা কত পার্সেন্ট? টোটাল পপুলেশনের 50% লোকেরই হরমোনের সমস্যা। সবারই এক ধরনের সমস্যা তা না, কোনো না কোনো হরমোনের সমস্যা। কিন্তু খুবই আনফর্চুনেট যে ইব্রাহিম স্যারের সুবাদের ডায়াবেটিস সম্পর্কে আমরা কিছু জানলেও বাকিগুলি সম্পর্কে আমরা জানি না। এবং আমাদের 50 to 60% লোকরাই, এমনকি 70% লোকরাই হরমোন সমস্যা, সে হরমোনে ভুগতেছে, কিন্তু হরমোন সম্পর্কে সে জানে না যে সে হরমোনের রোগী। এটা 10 বছরের বাচ্চার ব্লাড প্রেশার, ওটা গেলে সে দূর, এগুলি ঠিক হয়ে যাবে, চিন্তা ভাবনা করিস না। এটাও যে হরমোনের জন্য ইয়ং বয়সে ব্লাড প্রেশার হয়ে যেতে পারে, এই ধারণা তো আমাদের নেই। একটা বাচ্চার হরমোন বেড়ে গেলে যে 3 বছরের বাচ্চা মনে হবে 5 বছরের মতো, এবং এটা দাড়ি মুছে এসে যাবে, এটা সম্পর্কে তো আমাদের আইডিয়া নাই। যে এত ছোট বাচ্চা তরতর করে বড় হয়ে হঠাৎ করে দাড়ি মুছে হয়ে গেল, এটা সবই হরমোনের সমস্যা। এবং আমাদেরকে, দেশবাসীকে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ এসএডবির মাধ্যমে
এখন বাংলাদেশে আগে 8টা মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট ছিল, এখন 14টা মেডিকেল কলেজ। আমরা চেষ্টা করছি গভর্নমেন্টকে এটা বোঝাই যে সমস্ত মেডিকেল কলেজ, গভর্নমেন্ট, প্রাইভেট, সব মেডিকেল কলেজগুলিতে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট খোলা দরকার। এন্ডোক্রাইনে যেরকম বঙ্গবন্ধুতে আছে, আমাদের সোহরাওয়ার্দীতে আউটডোর সার্ভিসগুলো, ডিএমসিতে, যে আউটডোর সার্ভিসের মাধ্যমে আমরা যেন 70% লোকের সেবা দিতে পারি, হরমোনের সেবা, সেই মানে প্রক্রিয়ায় আগানোর জন্য, যাতে দেশবাসী আশ্বস্ত হয় যে যেখানে আছে, কেন একটা লোক রাঙ্গামাটি থেকে ঢাকায় আসবে থাইরয়েড ইয়ে করতে। রাঙ্গামাটিতে আমাদের মেডিকেল কলেজ আছে, সেখানে আমাদের ডাক্তার আছে এখন হরমোন বিশেষজ্ঞ। মানুষ জানে না, তাই যায় না যে ওইখানে। তা আমরা দেশবাসীকে বলবো যে প্রত্যেক মেডিকেল কলেজে এখন সরকারি হোক বেসরকারি হোক হরমোনের ডাক্তাররা আছেন, তাদেরকে খুঁজে বের করে। প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এন্ডোক্রাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা চাইবো যে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হবে। সরকারের সেই উদ্যোগ হচ্ছে এখন এনসিডির মাধ্যমে, এমনকি উপজেলায় তো ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন নতুন বাচ্চা যারা টাইপ 1, যারা ইনসুলিন নির্ভরশীল, ইনসুলিন ছাড়া বাঁচবে না, এদের স্ক্রিনিংয়ের জন্য চেষ্টা করা হচ্ছে যে কমিউনিটি হেলথ লেভেলে একজন যে সুগার করে বাচ্চাটা বলতে পারে তোমার সুগার বেশি, তুমি উপজেলায় যাও, উপজেলায় প্রাথমিক চিকিৎসা দিয়া নিয়ারেস্ট মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া, যাতে ওইখান থেকে সে আরও উন্নত চিকিৎসা পেতে পারে। তো বাংলাদেশের সেই স্ট্রাকচার আছে, প্রয়োজন একে কাজে লাগানো। ম্যান পাওয়ার আছে, এখন আমাদের স্টুডেন্টরাই তো মোর দেন 100, যে আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু পোস্ট না থাকার কারণে খুবই দুর্ভাগ্য যে অনেকেই উপজেলায় পড়ে আছে, অনেকে বিভিন্ন জায়গায় পড়ে আছে, যেখান থেকে সে তার এই যে 5 বছরের কষ্ট করে ডিগ্রিটা অর্জন করলো মানুষকে সেবা দেওয়ার জন্য, সে ওইখানে তা দিতে পারছে না। আমরা আপনার মাধ্যমে সদস্য সরকারকে আহ্বান জানাবো যে যেটুকু আগাইছে, আমরা চাই প্রত্যেক মেডিকেল কলেজ থেকে যেন আমাদের মানে রোগীরা সেবা পায়। 250 বেডের হাসপাতালে কনসালটেন্টের পোস্ট করে সেখানে এন্ডোক্রাইনোলজিস্টদের মানে পোস্টিং দেওয়া হোক, সেখান থেকে যেন আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালের লোকজন সেবা পায়। তাহলে একটা স্ট্রাকচার তৈরি হলো যে আমরা কমিউনিটি হেলথ লেভেল উদ্যোগ আমাদের সামনে, এই যে এত হরমোন রোগগুলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, সেগুলোকে রোধ করার জন্য প্রত্যেক জেলায়, উপজেলায় এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমরা হরমোন বিশেষজ্ঞকে নিয়োগ করতে পারি, আমাদের বিশেষজ্ঞ আছে, জায়গাও আছে, প্রয়োজন হচ্ছে জায়গা মতো ওদেরকে সেট করা। আর যেটা বললেন অ্যাওয়ারনেস, এসএডবিকে আমি ধন্যবাদ দিব যে এসএডবি হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য যে পরিমাণ সময়, যে পরিমাণ মানে ইনস্ট্রুমেন্টকে ইউজ করে, কোনো সোসাইটি বা কোনো অ্যাসোসিয়েশনকে আমি দেখি নাই যে এরকম। এই থাইরয়েডকেই বলেন, ডায়াবেটিসকে বলেন, রমজানে যে সামনে আসবে, রমজানে কীভাবে রুগীরা মানে ডাক্তারের কাছে আসবে, উদ্বুদ্ধ হবে, তার ডায়েট, এক্সারসাইজ এবং ওষুধের সমন্বয় করবে, এগুলি সম্পর্কে, অবেসিটি সম্পর্কে, পলিসিস্টিক ওভারি সম্পর্কে এবং এন্ডোক্রাইন হাইপারটেনশন সম্পর্কে, যেগুলি হরমোনের রোগ এবং এগুলি এই দেশেই চিকিৎসা সম্ভব, এগুলি মানুষকে আশ্বস্ত করার জন্য হচ্ছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো। এবং এই ব্যাপারে হরমোন হালিমরা চ্যাম্পিয়ন যে মানুষকে অ্যাওয়ার করে যাচ্ছে। একদমই তাই। আপনারা দুজনে অসংখ্য ধন্যবাদ যে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করছেন এসএডবির মাধ্যমে। আমরা চাই অদূর ভবিষ্যতে প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস হরমোন সহ প্রত্যেকটি হরমোনের চিকিৎসা সেবা পৌঁছে যাক। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে। আপনাকেও ধন্যবাদ, ডিপিএলকে ধন্যবাদ এবং আমাদের নিউজ 24কে এই সুযোগ দেওয়ার জন্য এবং দেশবাসীর কাছে এই আওয়াজটা পৌঁছানোর জন্য যে হরমোনের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ডায়াবেটিসই বলেন, থাইরয়েডই বলেন, ইনফার্টিলিটি বলেন, এন্ডোক্রাইন হাইপারটেনশনই বলেন, অবেসিটি বলেন, পলিসিস্টিক ওভারি বলেন, যেগুলি কমন, এগুলি সুচিকিৎসা বাংলাদেশেই হচ্ছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এটার সুযোগ উপজেলা থেকে শুরু করে কমিউনিটি হেলথ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই স্যারের কথার রেস ধরে আমরাও বলতে চাই যে আসুন আমরা একটু সচেতন হই। অতিমাত্রায় ওজন কিংবা জীবনযাত্রার মান পরিবর্তন করে আমরা এই যে ডায়াবেটিস, হরমোন কিংবা থাইরয়েড সংক্রান্ত নানা ধরনের যে জটিলতাগুলো আছে সেগুলোকে রোধ করি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।